নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি দ্বিতীয় পর্বের ২৭তম অংশ। বোঝাই যাচ্ছে নানান পত্রিকাতে ছোটদের বড়দের গল্প প্রবন্ধ লেখা ছাড়া এ যাবৎ কোনো বড় কাজে হাত দিইনি। ক্রমে মনটা তৈরি হয়ে আসছিল। ১৯৪৩ সালে আমার ৩৫ বছর বয়স। লেখক বন্ধুরা ততদিনে স্বনামধন্য হয়ে উঠেছেন। আমার খালি মনে হতো যখন বলবার মতো কিছু আমার মনের মধ্যে ফুটবে তখনই আমি লেখিকা হয়ে উঠব। জোর করে কিছু হবার নয়। নিজের জীবনের কথা লেখার চেয়ে অন্যের জীবন কথা লেখা অনেক বেশি সহজ। পরের কথা বলতে গেলে বাইরে যেটুকু প্রকাশ পায় শুধু সেটুকুই লেখা হয়। মানুষটা কি বলল, কি করলো, কোথায় ছিল, কোথায় গেল, কাকে কি চিঠিপত্র লিখলো, ডায়েরিতেই বা কী গোপন কথা লিখে রাখলো, অন্য লোকে তার বিষয়ে কি বলেছিল, কি সন্দেহ করেছিল ইত্যাদি। যথেষ্ট খ্যাতনামা হইলে তার উইল, ব্যক্তিগত চিঠিপত্র, দৈনিক খরচপত্রের হিসাব এ পাঠও বাদ পড়ে না। মধ্যিখান থেকে আসল মানুষটা, যার সমস্ত কথায় বা কাজে বন্দী হবার নয়, সে খসে পড়ে। অবাং মনস্গোচরের কি আর চলচ্চিত্র হয়? নিজের বেলা সব অন্যরকম। মনের গহনের সমস্ত অস্ফুট চিন্তা পর্যন্ত আগের থেকে জানা হয়ে থাকে। কোনো নীচ অযোগ্য ইচ্ছা বা চিন্তাও নিজের কাছে গোপন থাকে না। সমস্ত বিফলতা, ব্যর্থতা, হতাশা, বেদনা নিয়ে নিজেই পদে পদে নিজের মুখ চেপে ধরতে হয়, লজ্জা ঢাকতে হয়। নিজের অন্তরের মতো নির্মম সমালোচক জাত লেখক আর কোথায় পাবেন? জাতীয় পুরস্কারের ছটায় নিজের কাছে নিজের অযোগ্যতা আরও প্রকট হয়ে ওঠে। ভাগ্যিস বাইরে কেউ দেখতে পায় না। এসব আমার মন গড়া কথা নয়। সব শিল্পী সব সৃষ্টিকারের কথা জানেন। জেনেও যদি সত্য থেকে বিচ্যুত না হবার চেষ্টা করি, যদি ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলার সাহস না পাই, তাহলে আমার অযোগ্যতাই প্রমাণ হয়ে যাবে। সাহিত্য লোকে কাপুরুষের জায়গা নেই, কোনো রকম মানসিক ব্যভিচারের জায়গা নেই, কারণ সেও দুর্বল কাপুরুষতা, কিন্তু তাও শ্রেষ্ঠ সাহিত্যের বিষয়বস্তু হয়ে উঠতে পারে, এও আমি বিশ্বাস করি। এমনি ধারা চিন্তা একদিনে তৈরি হয়নি। জীবনের অনেকগুলো বছর কেটেছিল নিজেকে জানতে। ছাত্রাবস্থায় আমার প্রধান অনুশীলনের বিষয় ছিল ইংরেজি সাহিত্য। কতবার মনে হয়েছে ওই জন্যই বাংলা লিখবার জোর পেয়েছি। ইংরেজি ভাষা ও সাহিত্যের মধ্যে ভারী একটা বলিষ্ঠ ধরনের উদারতা থাকে। তাকে আয়ত্ত করতে পারলে যে কোনো ভাষায় লেখাই অনেক সহজ আর জোরালো হয়ে ওঠে। ইংরেজিতে লিখব বলে আমি ইংরেজি পড়িনি, এমন শিক্ষণ আর কোথাও পাবো না জেনেই ইংরেজি সাহিত্য বেছে নিয়েছিলাম। ওই রকম মৌলিক, নির্ভীক, স্বকীয়তাপূর্ণ, জোরালোভাবে আমাদেরও লিখতে হবে। অনেক বাংলা লেখায় পরিচ্ছন্নতার অভাব দেখি। এক কথায় যা লেখা যায় আমরা তাকে 10 কথায় লিখি। যেমন ছোট গল্পই ধরা যাক, ওদের সেরা লেখককে এক পদক্ষেপে গল্পের মধ্যেখানে চলে যান, তারপর আরেক মুহূর্তের জন্য পাঠকের মনকে রেহাই দেন না। আমরা অনেকেই পাতার পর পাতা ইনিয়ে বিনিয়ে হাজার রকম কৈফিয়ত আর ব্যাখ্যা না দিয়ে গল্প শুরু করি, যেন একটা অন্যায় কাজ করতে যাচ্ছি। অথচ কত ভালো ভালো বাঙালি ছোট গল্প লেখক দেখতে পাই। ছোট গল্পের মধ্যেখানে আমরা মনোবিশ্লেষণ করতে গিয়ে সব মাটি করে দিই, ভালো ভালো প্লটের জোর কমিয়ে দিই। এ সমস্ত আমার নিতান্ত নিজের মতামত। 1943-44 পর্যন্ত এইসব ভেবেছি। বেশিরভাগ ইংরেজি বই পড়েছি, পত্রপত্রিকায় গল্প প্রবন্ধের সমালোচনা লিখেছি। সমালোচকদের কাছে নিজেকে খুব একটা ধরা দিইনি। বলেছি তো, অধ্যাপক নীরেন রায় কেবলই বলতেন, কিচ্ছু করতে পারোনি। তোমার বয়সে লিন উটাং কি করেছিলেন মনে হয় না কখনো? 1944 সালে আমাদের পারিবারিক জীবনের স্বচ্ছ স্রোত বিঘ্নিত হলো। আমার মাতৃসমা ননদের একমাত্র মেয়ে বিধবা হয়ে তার 3টি অনুরা কন্যা নিয়ে আমাদের বাড়িতে এলো। বন্ধুরা অনেক বারণ করেছিলেন, বলেছিলেন বিপন্ন আত্মীয় বন্ধুদের টাকা দিয়ে সাহায্য করতে হয়, ঘরে আনতে হয় না। আনলে তোমাদের সমস্ত জীবনধারা পাল্টে যাবে। কথাটা মেনে নিতে পারিনি। সে যাই হোক, 1944 সালের শীতকালে তারা সকলে এলো। পাড়াগাঁয়ে জন্ম, সেখানে মানুষ। কথায় বার্তায়, সাজসজ্জায়, মতামতে পাড়াগাঁয়ের অশিক্ষার আর কুসংস্কারের ছাপ। আবার তার সঙ্গে কেমন একটা স্বচ্ছ সরলতা,
যা আমার মনে ধরে গেল। সেখানেও বড় মেয়েরা গ্রামের স্কুলে পড়তো, এখানে এনে কোথায় দেব তাই নিয়ে সমস্যা। সে সময় ব্রাহ্ম বালিকা শিক্ষালয় মধুপুরে যুদ্ধকালীন ব্যবস্থাপনাতেই ছিল, সেখানে ভর্তি করে দিলাম। পরের বছর ওই স্কুল কলকাতার পুরনো আবাসে ফিরে এলে যাতায়াতের অসুবিধার কথা ভেবে মেয়ে তিনটিকে দক্ষিণ কলকাতার কমলা গার্লস স্কুলে ভর্তি করে দিলাম। কবি বিষ্ণুদের বুদ্ধিমতী স্ত্রী প্রণতি ওই স্কুলের অধ্যক্ষা ছিলেন। দেশপ্রিয় পার্কের কাছে ভাড়া বাড়িতে অনাড়ম্বরভাবে চললেও বিদ্যালয়টি বড় ভালো ছিল। ততদিনে আমার ভাগ্নির মেয়েদের দেহ মন থেকে পাড়াগাঁয়ে ভাবটি মুছে গিয়ে তাদের এখন কলকাতার আর 5টি কায়দাদুরস্ত চালাক চতুর মেয়ে থেকে আলাদা করে চেনা যেত না। বাড়িতেও আমার এক ছেলে এক মেয়ের জায়গায় এক ছেলে 4 মেয়ে মানুষ হতে লাগলো। বলা বাহুল্য, কোণঠাসা হয়ে ছেলেটা দিনের পর দিন বেশিরভাগ সময় কোণের ঘরে কাটাতো। বয়সে সে ভাগ্নির বড় মেয়ের চেয়ে 1.5 বছরের ছোট, আর পাকামিতে তার হাঁটুর কাছেও পৌঁছায়নি। মাঝে মাঝে মনে হতো বাড়িতে বুঝি প্রমীলা রাজ্যের পত্তন হয়েছে।